সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের দর্শনকে দর্পণে রূপান্তরিত করবার জন্য সরকারের অগ্রাধিকার খাতগুলোতে আধুনিকতা এবং প্রযুক্তির ছাপ দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের আদলে উপযোগী করে ভৌত অবকাঠামো এবং প্রযুক্তিগত অবকাঠামোকে বিনির্মাণ করে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং স্মার্ট অর্থনীতির প্রত্যেকটি সুযোগ সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মহান সংসদে গত 6 জুন মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 টাকার বাজেট, জাতীয় বাজেট পেশ উপস্থাপন করেছেন। এই জাতীয় বাজেট সামগ্রিক আলোচনার প্রেক্ষাপটে যাওয়ার পূর্বে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 1971 এবং 1952-এর আমাদের সকল শহীদান, 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যকে যারা নির্মমভাবে হত্যা করেছিল সেই বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের এবং 3রা নভেম্বরে আমাদের জাতীয় চেয়ারনেতা সহ সকল নারী বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। মাননীয় স্পিকার, সংকটকালীন সময়ের একটি সংকোচনশীল বাজেট আমরা দেখেছি। এই বাজেটের মাধ্যমে হয়তো আমরা আবার প্রমাণ করব যে আমরা যে সংকটের মধ্য দিয়ে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যে সংকটের মধ্য দিয়ে সফলতা নিয়ে আসে। আমরা জানি বিশ্ব অর্থনৈতিক মন্দা, চলমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংকোচনশীল বাজেটের অনেক সমস্যা বা চ্যালেঞ্জ আছে। উচ্চ মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে, রিজার্ভ স্বল্পতার কথা বলা হচ্ছে, জলবায়ুর প্রভাবে যে কুফলগুলো আসছে সেগুলোর কথা বলা হচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু এর সম্ভাবনার দিকেও আমাদের তাকাতে হবে। উচ্চ মূল্যস্ফীতি, কিন্তু এর সাথে কিন্তু আছে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর উৎস কর কমানোর এক বিপুল সম্ভাবনা। জননেত্রী শেখ হাসিনা এমন এক পিতা মাতার সন্তান, তার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ছায়ের উপরে দাঁড়িয়ে তিনি কিন্তু সোনার বাংলাদেশের জন্য তিনি স্বাধীন আমাদের সংবিধান রচনা করেছিলেন। অল্পতর সময়ে এই সংবিধানের 15 অনুচ্ছেদের ঘতে সুযোগের সমতার প্রতিটি জায়গায় তিনি প্রতিষ্ঠিত করেছেন। আর এই প্রতিষ্ঠিত জায়গা থেকে আজকে কিন্তু আমরা সোনার বাংলা থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। মাননীয় স্পিকার, যে সংকটগুলোর কথা অনেকেই বলছেন, এর চেয়ে অনেক বড় বড় সংকট পেরিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ 75তম প্রতিষ্ঠা বার্ষিকী গত 23 জুন উদযাপন করেছে। যতগুলো সফলতা আমরা দেখিয়েছি, কোনো একটি সফলতা কি অনুকূল পরিবেশ ছিল? না। আমরা যদি 71-এর 7ই মার্চ দেখি, বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমাদের বাবা চাচাদের হাতে কিন্তু কোনো কিছুই ছিল না, না ছিল অস্ত্র, না ছিল রসদ, না ছিল ট্রেনিং, কিন্তু ছিল বঙ্গবন্ধুর নির্দেশনা। মাননীয় স্পিকার, গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদ ভবনে একটি জাদুঘর উদ্বোধন করেছেন, মুজিব ও স্বাধীনতা। আপনাকে আলাদাভাবে অভিনন্দন জানাই এবং জাতি নিশ্চয়ই আপনার এই উদ্যোগের সারা যত জীবনে এই সংসদ নতুন প্রজন্মের সংসদ সদস্যরা আসবেন ততদিন মনে রাখবেন। এখানে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র দেখেছি। এই ঐতিহাসিক দলিলটিকে আরো গভীরভাবে দেখার আহ্বান করছি আমাদের যারা নতুন প্রজন্মের যারা আমরা আছি, যারা আমরা যুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি। মাননীয় স্পিকার, এর ইতিহাসের সাথে আমারও পারিবারিক অভিজ্ঞতা আছে। 25শে মার্চ দিবাগত রাতে বঙ্গবন্ধু যখন গ্রেফতার হলেন, তার পূর্ববর্তী সময়ে তিনি দিকে দিকে পাঠালেন এই স্বাধীনতার ঘোষণাপত্র। হবিগঞ্জ মহকুমায় আমার পিতা কমান্ডেন্ট মানিক চৌধুরী সহ সেখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পেয়ে যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়লেন। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, বঙ্গবন্ধু যখন গ্রেফতার হলেন
তার অনুপস্থিতিতে প্রতিটি বাঙালি কিন্তু বঙ্গবন্ধুর এই আদর্শকে লালন করেছে। 2 মিনিট। মাননীয় স্পিকার, 75-এর 15 আগস্টের পর আওয়ামী লীগের নেতাদেরকে কিন্তু গণহারে গ্রেফতার হচ্ছিল। এই গ্রেফতারে আমার বাবাও গ্রেফতার হন। সেই সময় এই বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাপত্র যেটা আমার বাবা পেয়েছিলেন হবিগঞ্জ মহকুমায়, আমার মা জীবনকে বাজি রেখে সেটিকে কিন্তু সংরক্ষণ করেছিলেন। কারণ একটাই, কারণ হচ্ছে সেই যে স্পিরিট, এটার পিছনে ছিল আত্মিক শুদ্ধতা। বঙ্গবন্ধু রাজনীতি করেছেন আত্মিক শুদ্ধতা নিয়ে, কোন রকমের ছল ছাতুর এখানে ছিল না। আজকে যারা বাজেট নিয়ে কথা বলছেন, আমি তাদেরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর জীবনে 75-এর পর থেকে কালো অধ্যায়ের যে রচনা হয়েছিল সেটির সমাপ্তি কিন্তু বঙ্গবন্ধুর কন্যার মাধ্যমে আমরা 81-র পর থেকে দেখেছি। আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র, আমরা দেখেছি বিচারহীনতা থেকে বিচারের সুবিচার, আমরা দেখেছি জাতিকে কলঙ্ক মুক্ত করার ক্ষেত্রে আমরা যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার আমরা দেখেছি। 96 সালে সোনার বাংলা, বাংলাদেশে সোনার বাংলা গড়ার ভিতটা তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা। আর পরে বাংলার সাধারণ মানুষ তাকে যতবার ভোট দিয়েছে, টানা 4 বছরে তিনি বাংলাদেশের জন্য আজকে যে বড় বড় মেগা প্রকল্প, আমি সেগুলো নিয়ে বলবো না, আমি কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের কথা বলবো। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যার এই যে অবদানগুলো, প্রত্যেকটি অবদান কিন্তু এখন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনের প্রতিদিনকার সঙ্গী। ঘুম থেকে উঠেই সুইচ টিপে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার কর্মর কথা কিন্তু সাধারণ মানুষ বলে, যারা আমাদের বিরুদ্ধে দলে তারাও কিন্তু বলে। এর জন্য আমি বলতে চাই, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করছি, এই বাজেটের যে চ্যালেঞ্জগুলো আছে, মাননীয় স্পিকার, আমরা যারা সংসদ সদস্য আছে আমাদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে। আমরা আমাদের কাজগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিনে রাতে পরিশ্রম করে সারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আমাদের জনগণের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা আমাদের এলাকায় কাজ করব ইনশাআল্লাহ। আমি আমার মনে করি সিলেট বিভাগে নবীগঞ্জ বাহুবল জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আশা রাখে। অনেক উন্নয়ন আমাদের হয়েছে মাননীয় স্পিকার, শুধু আমি দুটি কথা বলবো, এই উন্নয়নগুলোকে এখন আমাদের মানসম্মত উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ আন্তরিকভাবে এই উন্নয়নকে সেবার জায়গায় নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কন্যা হিসাবে জাতিকে যেভাবে ওই যে রবীন্দ্রনাথের একটি চমৎকার পংক্তি, উদয়ের পথে শনিকার বনে ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জয়তী শেখ হাসিনার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার।